ওপেনারদের দারুণ পারফরমেন্স এবং স্পিনারদের দাপটে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। এবার টি-20 সিরিজের পালা। তার আগে আমরা কথা বলবো এই ওয়ানডে সিরিজ নিয়ে, বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমকালের সিকান্দার ভাইয়ের সঙ্গে। সিকান্দার ভাই, সিরিজটা তো শেষ হলো, শেষ ম্যাচটা ওপেনারদের কাছ থেকে যে পারফরমেন্সটা পেল বাংলাদেশ পুরোপুরি অপ্রত্যাশিত, এবং যে উইকেটে খেলা হয়েছে এটা প্রথম ম্যাচের উইকেটে সাইফ এবং সৌম্য যে পারফরমেন্সটা করলেন, পায়ের ব্যবহার করে বা ওদের স্পিনারদের কনফিউজ করে যে কোন জায়গায় বল করতে হবে, এবং ওদের স্পিনারদের লেন্থ তারা একটু এলোমেলো করে দিলেন, বিশেষ করে তারা ভি জোন টার্গেট করে মারছিলেন। ওপেনারদের এই পরিকল্পনা এবং আক্রমণাত্মক ব্যাটিং আপনার চোখে কেমন লেগেছে? দেখুন, আগের দিন বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলেনি এবং ওপেনিংয়ে পার্টনারশিপ হয়নি। যেটা হয়েছিল যে আপনারা দেখেছেন যে ছোট ব্যাট নিয়ে এখানে যে প্র্যাকটিস করেছিল, যাতে সাইফ সৌম্য দুজনকেই কিন্তু সবাই এরকম যারা একটু টল আছেন, লম্বা আছেন, তারা যাতে ফুট ওয়ার্কটা করে, সামনে গিয়ে একটু হেড ডাউন করে ব্যাটিংটা করে, ডিফেন্স করে, কিংবা ব্যাক ফুটে এসে আপনার এটা খেলে। এই খেলাটার প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না, এই ম্যাচে ইমপ্লিমেন্ট হয়েছে। এবং তারা যখন শুরু থেকেই আপনার ক্লিক করে গেছেন, অর্থাৎ যে কোনো কিছুর শুরুটা বা ক্লিক করাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে সাইফ ভ্যারি ইমপ্রেসিভ স্টার্ট পেয়েছেন, যে কারণে প্রথম ওভারে দেখবেন যে দুটো বাউন্ডারি মেরেছেন আপনার আকিলকে। তার পরবর্তীতে আবার 6টাও কিন্তু সেই আকিলের ওভার থেকেই মেরেছেন, প্রথম 6টা এসেছে। ফলে তারা যে কনফিডেন্সটা পেয়ে গেছেন, যখন সাইফ ভালো স্টার্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে আপনার সৌম্যর আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে। সৌম্য আগের ম্যাচে একটু রান পেয়েছিলেন 45 বোধহয়। তো সেই জায়গা থেকে তার এই যে স্পিরিটটা ভিতরে ছিল, সেই স্পিরিটটা তিনি কাজে লাগিয়েছেন এবং দুজনে মিলে যেভাবে ইনিংসটা ডেভেলপ করেছেন, তারা ডট কম খেলার চেষ্টা করেছেন, যদিও সাইফ একটু বেশি ডট খেলেছেন, কিন্তু ডটটা রিকভার করার সুযোগ পেয়েছেন করেছেন তারা। বিশেষ করে যদি আপনি সাইফের ইনিংসটার কথা চিন্তা করেন, তিনি 6টা 6 এবং 4-এর মতো 6 করে মেরেছেন। হ্যাঁ, তো এই যে আপনার ইনিংস ডেভেলপ করা, এই যে আপনার বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারা, মানে কোন উইকেটটা একটু ভালোই রোলার দিয়ে রোল করা হয়েছিল, যে কারণে আপনার দেখবেন যে মানে প্রথমে ব্যাটিং করাটা একটু মোটামুটি সহজ ছিল, যে কারণে বাংলাদেশ আজকে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে এবং এই ব্যাটিংটা তাদেরকে আত্মবিশ্বাস দিবে, যেটা খুবই প্রয়োজন ছিল। যদি টি-20 সিরিজ নয় শুধুমাত্র, কারণ সম্মত টি-20তে নেই, সাইফ রয়েছেন, কিন্তু আপনার ওয়ানডে পরবর্তীতে যখনই খেলুক তাদের এই মেমোরিটা ওই সঙ্গে থাকবে। আর সৌম্যর জন্য খুব বেশি প্রয়োজন ছিল, কারণ সৌম্য সবসময় অন্যের অনুপস্থিতিতে দলে জায়গা পায়। তো তিনি ওয়ানডে লিগে ভালো খেললেও তাকে কিন্তু দলে নেওয়া হয় না। টি-20তে ভালো খেললেও তার স্ট্যাট নিয়ে নানা রকমের বিশ্লেষণ করেন সিলেকশনরা, প্যানেল। কিন্তু আলটিমেটলি দেখেন তানজিদ হাসান তামিম কিংবা আপনার আরেকজন ওপেনার যে পারভেজ হোসেন ইমন রয়েছেন, তারা যদি ভালো নাও করেন লম্বা সময়, মানে ধারাবাহিক নাও হন, তারপরেও দেখবেন তাদেরকে ক্যারি করা হবে, কিন্তু সম্মুখে ক্যারি করা হবে না। কিন্তু এই কেন ক্যারি করা হয় না, এটা একটা খুবই মানে প্রশ্ন জানার আগ্রহের বিষয়, খুব রহস্যজনক। তাকে যদি, আমার মনে হয় তাকে যদি হাতুর সিংহের মতো কোচ বা এই কোচটাই যদি ক্যারি করে লম্বা সময়, তাকে যদি 3-4 ম্যাচ ফেলও করেছে, তারপরে যদি তাকে সুযোগ দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস তার যে এক্সপিরিয়েন্স, তার যে মেধা, সেই মেধায় এক্সপিরিয়েন্স দিয়ে সে ভালো করবে। তার বরঞ্চ ফুটওয়ার্কগুলি নিয়ে একটু যদি ধীরে ধীরে ওই যে ছোটো ব্যাট নিয়ে এরকম বের করতে হবে, কী কৌশলগুলি বের করে স্মার্ট কোচরা তাই করেন, ওই প্লেয়ারটাকে কীভাবে আমার মানে ফুটওয়ার্কগুলিকে ডেভেলপ করা যায়, তার ভিশনটাকে ডেভেলপ করা যায়, কিংবা তার বলের কাছে যাওয়ার প্র্যাকটিসটা, যেমন স্লো আসছে বলে হয়তো যেতে পারছে, কিন্তু ফাস্ট বোলিং যেটা গতকাল গত ম্যাচে সংবাদ সম্মেলনে সম্ভব বলছিলেন যে উইকেট ভালো হলে রান ঠিকই হবে, এবং যেটা দেখে প্রথম 25 ওভার কিন্তু ব্যাটারদের পক্ষে উইকেট কথা বলেছে এবং তারা খুব সুন্দর সাবলীল মনে হচ্ছিল, বল খুব সুন্দর ব্যাটে আসছে। আপনি যেটা বলছিলেন এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এইটা পজিটিভটা নিয়েই আজকে টোটাল যে আউটপুট কামটা এসেছে, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক, এবং এই ইতিবাচক দিকগুলো আরও ভালো হবে যদি তারা ফার্দার এই যে সিজন আসছে ফার্স্ট ক্লাস খেলবে, ফার্স্ট ক্লাসের সঙ্গে তারপরে আসবে টি-20, কিন্তু তাদের এই সাদা বলের প্র্যাকটিসটা যেন হারিয়ে না যায়। তারা যখনই সুযোগ পাবেন, তারা ব্যক্তিগতভাবে হলেও তারা যেন তাদের এই পার্সোনাল স্কিলগুলি নিয়ে একটু আলাদাভাবে কাজ করেন। যদি কাজ করেন তাহলে আমার ধারণা সম্মুখে আর ব্যাকফুটে
যেতে হবে না, পেছনের দিকে তাকাতে হবে না। তার ভিশন যদি সামনে থাকে, আমার ধারণা এখন তার বেস্ট ডেলিভারি দেওয়ার সময়, কারণ এক্সপিরিয়েন্স গাই, তিনি ম্যাচিউর, অনেক স্কিল নিয়ে কাজ করেছেন। আর কোচ সালাউদ্দিনের সঙ্গে তিনি পার্সোনালও কাজ করেছিলেন এর আগে, যখন তিনি একাডেমি চালাতেন, মাস্কো সাকিব একাডেমি। সেই জায়গা থেকে যদি সৌম্যর পালসটা ধরতে পারেন, তাকে যদি ফিল সিমন্সও ওই স্পেসটা দেন এবং ক্যাপ্টেনরা তার উপর আস্থা রাখেন, তাহলে আমার ধারণা ভালো হবে। আর সাইফ তো আপনারা দেখেছেন, সাইফ 2017 সাল থেকে টানা এই টিম, এই স্পিড, বিসিবির আন্ডারে যতগুলো সিরিজ টুর্নামেন্ট এসব থাকে বয়সভিত্তিক, এগুলি খেলছেন। ন্যাশনাল টিমে অভিষেকটা তার ভালো হয়নি, 21 সালের ভুল ফরম্যাটে সে ভালো করেনি, কিন্তু পরবর্তীতে যখন তিনি এখন আসলেন পরিণত হয়ে, তিনি কিন্তু ফুটওয়ার্কগুলি চেঞ্জ করেছেন। তাকে নিয়ে মিজানুর রহমান বাবুল, এইচপি, টাইগার্স এইসব জায়গায় কাজ করেছে, টাইগার্স বিশেষ করে বাংলাদেশ টাইগার্সে, ওই জায়গায় কাজের ফলে তার পরিবর্তনটা আসছে। এই পরিবর্তনটা আমরা দেখতে পেতাম না যদি না অস্ট্রেলিয়া যেত। অস্ট্রেলিয়া থেকে যাওয়ার পরেও তাকে যখন ইনপুট করা হয়েছে, মানে তার যে পরিবর্তন, সেটাকে সিলেক্টরদের কাছে বার্তা দেওয়া হয়েছে, যারা কোচ ছিলেন তারাই বলেছেন হি ইজ ডুইং ওয়েল। তো এবং সিলেক্টর ছিলেন ওখানে রাজ্জাক, তিনি তাকে সিলেকশন করে ন্যাশনাল টিমে দিয়েছেন। কাকে দিয়েছেন? তার সঙ্গে নুরুল হাসান সোহানকে। সোহানও মোটামুটি ভালো খেলছেন। তাদের কিন্তু এখন এক্সপেরিয়েন্স ডেলিভার করার সময়, এবং শুধু তারা ভালো খেলবেন না, অন্যদেরকেও ভালো খেলতে সহযোগিতা করবেন। তো সেই জায়গা থেকে সাইফ এশিয়া কাপে খুবই ভালো খেলেছে। এখানে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ইনিংস রয়েছে তার, তারপরে আপনার আফগানিস্তানের বিপক্ষে টি-20 ভালো খেলেছে। তার ওয়ান ডে পারফরমেন্সটা এরকম ছিল, ফার্স্ট 50 করলেন 6টো ম্যাচ খেলে। তো এই 50টা তার 80 রান, ভালো উইকেট, ভালো উইকেট ভালো হলে ব্যাটাররা রান করবে। আরেকটা যে ব্যাপার, আজকে 176 রানের ওপেনিং পার্টনারশিপ হলো, দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি পেলেন না। সাইফ যেটা দেখলেন যে স্লগ করতে গেলেন, ওই লেন্থের বলে তিনি 6 মেরেছিলেন, কিন্তু রস্টন চেজ একটু ফ্লাইটের দিলেন, একটু স্লো দিলেন, তিনি আউট হয়ে গেলেন, 80 রান, সেঞ্চুরি মিস। সৌম্য সরকার সাইফ আউট হওয়ার পরে কিন্তু চাপ নিয়ে ফেলেছিলেন, 91 রান, স্লগ সুইপ করতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়লেন। এই যে দুই ব্যাটসম্যানের মধ্যে যে সেঞ্চুরি মিসটা, তা এই আক্ষেপটা তাদেরকে সামনের সামনে ভালো করার তাড়না দিবে কিনা? ডেফিনেটলি একটা তাড়না তো থাকবেই, কিন্তু সাইফ যেটা করছেন সেটা তো, সাইফেরটা তো খুব বড় ইনিংস ছিল না, 80 পর্যন্ত গিয়েছেন। মানে অনেকটা, সৌম্যর মাত্র 9 রান লাগে। সৌম্য এটাকে সেঞ্চুরি করা উচিত ছিল। সৌম্য ওই সময় যদি একটু ধরে খেলতেন, উনি যদি থাকতেন, তাহলে কিন্তু রান এখানে 296 না, এই রান হতো 320, 330 এরকম হতে পারতো। তো সেই জায়গায় সৌম্য যদি ক্যারি করতে পারতেন, এইটাকে বড় প্লেয়ারদের মধ্যে, ছোট প্লেয়ার বা যারা কম যোগ্যতা সম্পন্ন প্লেয়ার, তাদের মধ্যে একটু বেসিক পার্থক্য। তো এই বেসিক পার্থক্যটা যদি আপনি দেখেন, মেধাবী ক্রিকেটার যারা দেখবেন যে ভারত কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা, তারা কিন্তু অপরচুনিটি পেলে সেই অপরচুনিটিটাকে কাজে লাগায়, গ্রিপ করে, এবং সেটাকে তারা মানে 50-50-50 করে এইভাবে ভাগ করে, অর্থাৎ 10-10-10 এভাবে ভাগ করে। যখন তারা ক্রুশিয়াল মোমেন্টে যায়, 90-এর ঘরে যায়, তখন সে এটা 90টাকে 10টায় 100 করে, 100 পরে সে আবার টার্গেট করে যে আমি এখন ফ্রেশ স্টার্ট 50 করব। তো এইভাবে বড় ইনিংস করে। ইউনুস খান একবার বলেছিলেন, আমি যখন প্রত্যেকবার 50 করি, আমি আবার শূন্য থেকে শুরু করেন। তো এইটা হলো স্মার্ট ক্রিকেটারদের একটা বৈশিষ্ট্য, এবং তারা নিজেদেরকে ওইভাবে স্লগে ভাগ করে, সেগ্রিগেট করে, যে আমি এইটুকু করব, এরপরে যাব। এটা হলে হয় কি, আপনার একটা টার্গেট থাকে। একটা সেট ব্যাটসম্যান যখন যদি প্রেশারলেস খেলতে পারে, সেটা নতুন ব্যাটসম্যানের সেট হতে এবং তার যে ডট খেলতে হয়, ওই ডটগুলি আর খেলতে হয় না, তখন ওই সেট ব্যাটসম্যান কিন্তু ক্যারি অন করতে পারে। ক্যারি অন করলে সৌম্য এখানে প্রেশার নিয়ে আউট হয়ে গেছেন। যদি ওই সময় প্যানিক না হতেন এবং তিনি 120-130 করতেন, তাহলে তো আরো ভালো লাগতো। যেটা বলছিলেন, যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 320 কত বাংলাদেশের, এই 320 না হওয়ার পেছনে সৌম্যর যেমন দায়ভার, আমি মনে করি আমাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারেরও দায়ভার আছে। এটা কি আপনি মনে করেন? শান্ত 44, বাট স্ট্রাগলিং 44। তৌহিদ হৃদয় ভেরি স্ট্রাগলিং ইনিংস। তৌহিদ হৃদয় কিন্তু প্রথম 30 বলে তিনি 12 বল ব্যাটেই আসছিল না। তৌহিদ হৃদয়ের আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে? মানে উনি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেন, বেশ ভালো ফর্মেও ছিলেন, 5টা না 4টা 50 আছে তার, কিন্তু মানে থাকে না ফ্লুয়েন্ট ইনিংস যেটা বলে, সেটা কিন্তু হচ্ছে না তৌহিদ হৃদয়কে দিয়ে। এবং
320 কেন? আজকে কি 350 করার অপশন ছিল কিনা বাংলাদেশের সামনে? প্রথমে অপশন দেখে ওরা যে ওপেনিং জুটি যেভাবে ব্যাটিং করছিলেন এবং সেইটা দেখার পরে আপনার একটা সময় কিন্তু গ্রাফিক্স দেখাচ্ছিল টিভিতে, যদি এই রেশিওতে যায় তাহলে তিনি 392 পর্যন্ত দেখেছে। তো এই 392 টার্গেট 400 পর্যন্ত আমি দেখেছি। তো 400 যখন গ্রাফিক্যালি আপনার এটা দেখায়, তার মানে 400 না হলে 350 রান হওয়া অসম্ভব কিছু না। তো বাংলাদেশে সেই রেকর্ডটা করার সুযোগ ছিল, কিন্তু আপনি অন্য দল হলে, নিউজিল্যান্ড হলে, অস্ট্রেলিয়া হলে, তারা ইন্ডিয়া হলে এটা করে ফেলতো এবং তারা কিন্তু এই অপরচুনিটিগুলি গ্রেপ করে, কারণ তাদের এইটা কনফিডেন্স দেবে নেক্সট টাইম ভালো যে কোনো দলের বিপক্ষে। আপনি যদি একটা মাইল ফলক অ্যাচিভ করেন, সেই মাইল ফলক আপনাকে নিয়ে যায় পরের মাইল ফলক অর্জন করার ক্ষেত্রে। আমার একটা ছোট্ট ব্যক্তিগত উদাহরণ দিই, যখন একটা টাওয়ারে উঠছিলাম শ্রীলঙ্কায়, একটা রেঞ্জ পর্যন্ত উঠতে পেরে তারপর ভয় লেগেছে, তো মনে হয়েছে যে আবার সেকেন্ড টাইম ট্রাই নিচ্ছি অন্যদের দেখা দেখি। তো যখন আমি পরের বার ওই রেঞ্জে গেলাম, নিজে যেখানে শেষ করেছিলাম তার পরের রেঞ্জে আবার একটা ধাপ উপরে উঠতে পেরেছিলাম। তার মানে হচ্ছে এরকমই, আপনি যখন একটা টার্গেট অ্যাচিভ করবেন, তারপরের টার্গেটটা অ্যাচিভ করার আপনার জন্য সহজ হয়। তখন আপনার চিন্তা থাকে যে আমি এই পর্যন্ত তো পারি, তার মানে হচ্ছে আমাকে আরেকটু বেশি করতে হবে, ভালো করতে হবে। তো এখানে যেটা ছিল, মিডল অর্ডারে আপনি কোশ্চেন করলেন মিডল অর্ডারের দায় রয়েছে কিনা, অবভিয়াসলি দায় রয়েছে এবং বিরাট দায় রয়েছে। এই বিরাট দায়টা কেন আমি বলবো, তাহিদ হৃদয় অনেক ক্রিকেট খেলছে, কিন্তু তিনি ধারাবাহিক খেলছেন, কেন তার এই ব্লক, মেন্টাল ব্লক তিনি কেন পারছেন না, সেটা কিন্তু তাকেই খুঁজে বের করতে হবে। এবং তার যারা সব রয়েছেন, কোচিং স্টাফ রয়েছেন, কিংবা তার যারা মেন্টর রয়েছেন, তাদের উচিত যে তাকে সঙ্গ দিয়ে তার সঙ্গে কথা বলে একটু ডিসকাস করে তাকে ভিডিও বিশ্লেষণ দেখিয়ে কোথায় সে মিস্টেকটা করছে, কেন কোন বলে সে বলগুলোতে আউট হচ্ছে, তার জোন কোন জায়গায় স্ট্রং, এগুলি দেখালে সে ভালো করতো। আর একটা জিনিস হচ্ছে যে আপনার নাজমুল হোসেন শান্তর যে 44 ইনিংসটা বললেন, শান্ত কিন্তু স্ট্রাগল করছিল এবং লম্বা সময় তিনি খেলার মধ্যে ছিলেন না। খেলার মধ্যে বলতে যে আপনি যেটা হচ্ছে T20 কিছুটা খেলেছিলেন এখানে টুর্নামেন্টে, আর গিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। তিনি T20 দলে নেই, জাতীয় দলে। শ্রীলঙ্কায় খেলেছেন লাস্ট ওয়ানডে টেস্টের পরে। তার মানে হচ্ছে তার ভেতর একটা অনেক আক্ষেপ গেছে, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, ওয়ানডেটা ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে। একটা মানুষ যখন একটা মধ্যে থাকে, প্রেশারের মধ্যে থাকে, তখন তার স্বাভাবিক খেলাটা সে খেলতে পারে না। অনেক দিন ধরেই ভালো করছিলেন না। আজকের এই স্ট্রাগলটা তাকে কাজে দেবে, তার একটা কনফিডেন্স চলে এলো। আনফর্চুনেটলি সামনে খেলা নেই, অনেক দিন খেলা নেই ওয়ানডে, তো টেস্ট রয়েছে। সেই টেস্টে যদি যেটা আয়ারল্যান্ডের বিপক্ষে হবে, সেই টেস্ট সিরিজে হয়তো তিনি ভালো করবেন। তিনি যদি ক্যাপ্টেন্সি আবার নেন বিসিবির অনুরোধে, তাহলে ভালো হবে, কারণ তখন দেখবেন যে তার পারফরমেন্সটাও, সের গ্রাফটাও উপরের দিকে উঠবে। নাজমুল হোসেন শান্ত খুবই সেন্সিবল একজন ক্রিকেটার। শুরুর দিকে তার ক্যারিয়ারটা অত ভালো ছিল না, ধীরে ধীরে ম্যাচিউরড হয়েছেন, পরিণত ব্যক্তিত্বের জায়গা খুবই স্ট্রং। এই ধরনের ক্রিকেটার দলে থাকলে এবং ক্যাপ্টেন্সি করলে বাংলাদেশ খুব ভালো করতো। আমি চম্পকা রামানায়ককে আপনার কথা মনে আছে নিশ্চয়ই, এইচপিতে যখন ছিলেন, এইচপিতে তিনি তখন বোলিং করছিলেন, হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাব গেমস। তখন শান্ত অনেকগুলো সিরিজে, তারপর ক্যাম্পে চম্পকা রামানায়কের সঙ্গে ছিলেন এবং কাজ করেছেন, তার অধীনে ক্যাপ্টেন্সি করেছেন। তো সব কিছু মিলিয়ে রমানায়কে একটা সাক্ষাৎকার আমাকে বলেছিলেন যে আমি চাই যে শান্তর মতো ছেলেকে ক্যাপ্টেন্সি দেওয়া হোক এবং তাকে ক্যারি করানো হোক। কেন তার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে সেটা আমি আমার বোধগম্য। আপনি যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম, তো খুবই হতাশ হয়েছিলেন। বাংলাদেশের সিদ্ধান্তটা ভালো হয়নি, কারণ তার মেধা এবং তার প্রজ্ঞা, তার ম্যাচুরিটি তিনি বুঝেছেন। যে ইনিংসগুলি খেলেছিল গলে, সেগুলি দিয়ে কিন্তু বোঝায় যে তার পরিণতি বোধ, তার ম্যাচুরিটি, তার অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে এখন, এবং এটাকে এখন কাজে লাগাতে হবে। আমাদের দেশে সমস্যা কী জানেন? সমস্যা হলো ম্যানেজমেন্ট কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত নেয়। বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেন। এখানে লবিং করে কেউ এসে ক্যাপ্টেন্সি চাইলেই আপনি দিয়ে দেবেন তাকে। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এই কৌশল থেকে সবাই বেরিয়ে এসছে, এই পরিকল্পনা থেকে। অস্ট্রেলিয়া শুরু করেছিল, ইন্ডিয়া শুরু করেছিল, পাকিস্তান গিয়েছিল, মোস্ট অফ দেম ওয়্যার নট সাকসেসফুল, ফেল করেছে। কারণ হচ্ছে কি, এখানে ক্রিকেটারদের সঙ্গে যখন আমি কথা বললাম এই শ্রীলঙ্কা সফরেই, তখন তারা বলছিলেন যে ক্যাপ্টেন্সি যখন 3 ফরম্যাটে 3টা থাকে, সবচেয়ে বেশি সাফার করে হলেন রেগুলার প্লেয়াররা। হ্যাঁ, কারণ 3 জনে 3 রকম কথা শুনতে হয়। তাদের কথা এক একজন ক্যাপ্টেনের এক একজন ভিশন থাকে, পরিকল্পনা থাকে, চাওয়া থাকে। সেই চাওয়ার সঙ্গে তাদের অ্যাডাপ্ট করতে গিয়ে নিজেরা ফেল করেন।
এই ফেল করাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য মানে সবচেয়ে খারাপ দিক, যেটা একটা সময় বাংলাদেশ এক ক্যাপ্টেনের অধীনেই ম্যাক্সিমাম ক্রিকেট খেলেছে। মাশরাফি যখন ছিলেন, মাশরাফির আন্ডার 2টা ক্যাপ্টেন্সি ছিল, তারপর সেটা তো অনেক পরে গিয়ে। হ্যাঁ, সাকিব যখন ছিল তখন সাকিব আবার 2টা ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, 3 ফরম্যাটে কিন্তু পাচ্ছিলেন না। ওয়ানডেতে তামিম ইকবাল ছিলেন। তো এই যে এইরকম হওয়া, তখন অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল এবং ভালো হচ্ছিল। আর সাকিবরা তো পেশাদার ক্রিকেটার ছিলেন বেসিক্যালি, এবং বড় ক্রিকেটার থাকার কারণে অনেক সমস্যায় ওভারকাম করা গেছে। তবে 2019 সালে যদি অনেক স্যাক্রিফাইস করা হতো, মানে প্লেয়াররা যদি দেশের কথা ভেবে সবাই খেলতেন, তাহলে বিশ্বকাপে খুব ভালো করতেন। তো এই জায়গায় বাংলাদেশের ক্রিকেটে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন্সি দিয়ে ভালো করা যায় না, এবং সেটা কিন্তু গত কয়েক বছর আগেই আমরা দেখেছি। মাহমুদুল্লাহ রিয়াদ 21-এ দেখেছি, 23-এ দেখেছি, এখন আবার 25-এ, প্রতি 2 বছর পর আমরা সেম ভুল, ইটস লাইক আ লুপ আমরা করেই যাচ্ছি, দেখে যাচ্ছি। তো এখন আপনি যখন আবার দিলেন, এখন আবার ফেলের জায়গায় নিয়ে যাচ্ছেন। অলরেডি ওয়ানডেতে এফেক্ট করেছে এই ক্যাপ্টেন মিরাজের ক্যাপ্টেন্সি। মিরাজ কিন্তু আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না। অনেকে বলবে যে উনি ভালো ক্যাপ্টেন হয়ে যাবেন, হয়তো হবেন, কিন্তু আপনার বোলিং চেঞ্জ করা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি লাস্ট মানে এই গেমের আগের গেমের কথা চিন্তা করেন না, লাস্ট ওভার কাকে দিয়ে করেন না, আপনার সাইফকে দিয়ে। এটা হওয়ার কথা না। যদি এই ম্যাচটা হারতো, সাইফের উপর কিন্তু একটা ব্লেম হতো এবং ব্যাটিং এর প্রভাবটা পড়তে পারতো। তো এইটা অবশ্যই হওয়া উচিত না। এই জিনিসগুলো অবশ্যই বোঝা উচিত। একজন ম্যাচিউরড ক্যাপ্টেন তার বোলিং চেঞ্জ করা কিংবা ফিল্ডিং সাজানো কিংবা ফিল্ডিংয়ের মানে এগ্রেসিভ আক্রমণাত্মক রূপানা। আপনাকে একটু আটকাবো একটা ব্যাপার। আপনি যেহেতু বললেন মিরাজ ভালো ক্যাপ্টেন, আজকে সংবাদ সম্মেলনে তো আপনি ছিলেন, মানে প্রতিটা মহেন্দ্র সিং, আপনি ধোনি মুভিটা খুব সম্ভবত দেখেছেন। ধোনি মুভিতে যখন বলা হয় যে ধোনির হাতে আমার হাতে আর 3 বছর আছে, মাত্র 3 বছর আছে দল সাজানোর জন্য, বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার জন্য। কিন্তু মিরাজ আজকে বললেন বিশ্বকাপের আমরা খেলতে থাকি, বিশ্বকাপের 2-3 মাস আগে আমরা দল সাজালেই হবে বা পরিকল্পনা করলেই হবে। এটাই মনে হয় আমার কাছে ওই সময় মনে হয়েছে যে এটাই একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আর একটা মিডিওকার ক্যাপ্টেনের মধ্যে পার্থক্য তুলে ধরে। আপনার কাছে ডেফিনেটলি আপনার চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের মধ্যে আর মিডিওকার ক্যাপ্টেনের মধ্যে পার্থক্যটা, বেসিক পার্থক্য হলো যে আপনার চিন্তার একটা শর্টকামিংস থাকে আর কি। এটা খুব হাই লেভেলে থাকে না। আপনি তখন সবাইকে আপনি একটা কোরাম তৈরি করবেন, দেখবেন সব জায়গায় আপনি যখন ক্যাপ্টেন্সি টিকিয়ে রাখার জন্য আপনার কোরাম থাকবে, সেই কোরাম নিয়ে আপনি খেলবেন। এবং এই যে আপনার লুফল্টগুলো, এই যে ছোটো ছোটো ভুলগুলো বা আপনার দুর্বলতাগুলো ওভারকাম করার জন্য আপনার অনেক সময় নানা রকমের অ্যাক্টিভিটিস করতে যাবেন। এটা দলের জন্য কখনো সুফল বয়ে আনে না, ভালো আনে না। যেটা আমরা দেখছি নারী ক্রিকেটে জ্যোতি ভালো ক্যাপ্টেন, কিন্তু তিনি হচ্ছেন তার কোরামের লোকজন ছাড়া কিন্তু ন্যাশনাল টিমে নিচ্ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে শুনেছি। তো এখন সেম থিং যদি এরকম হয় বাংলাদেশে, এই সিরিজে কিন্তু সিলেক্টররাও প্রেশার ক্রিয়েট করেছিল যে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে হবে না, আমরা যেটা দেব সেটা তোমাকে এখন নিতে হবে। বিকজ অফ ফেল করছিলেন আপনি। যখন আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেন, সাকসেস পাবেন তখন আপনাকে কথা টিচার শুনবে। শুনুন, সাকসেস হলে সব কিছুই কিন্তু আপনার মাপ, সব 7 খুন মাপ, কথা আছে না, ভালো করেন 7 খুন মাপ। তো সেই অবস্থাটা হয়ে গেছে বাংলাদেশের। উনি যদি স্মার্ট ক্যাপ্টেন হতেন তাহলে একরকম ছিল। আর এখন আজকে যেটা হয়েছে, আসলে টিম ক্লিক করলে ক্যাপ্টেন ভালো, টিম ক্লিক করলে কোচ ভালো, টিম ক্লিক করলে সিলেক্টরস ভালো। যদি তারা ক্লিক না করে, বললেন যে বিসিবি তাকে টেস্ট ক্যাপ্টেন্সি দিতে চায়, তিনি ভেবে দেখবেন, বা বিসিবি দিলে তিনি হয়তো নিয়েও নিতে পারেন। দেখেন, মিরাজ যদি আগেও বলেছি আপনাকে, আমি মিরাজ বলেছেন যে স্মার্ট লোক হন, বুদ্ধিমান ক্রিকেটার হন, তাহলে তার উচিত হবে টেন্ডুলকারের মতো ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে, যেটুকু তো হয়েছে ক্যাপ্টেন তো নাম উঠে গেছে তার, ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে তার পারফরমেন্সে মনোযোগ দেওয়া, ছেড়ে দিয়ে একটু পরিণত হয়ে 5 বছর পরেও তো ক্যাপ্টেন্সির দরকারই কি? আপনার যদি কিংবদন্তি হতে চান ক্যাপ্টেন্সি করেই হতে হবে। সাকিবকে অল থ্রু ক্যাপ্টেন্সি করেছে না, ক্যাপ্টেন্সি সাকিব তো এই দেশের সবচেয়ে বড়, রাহুল দ্রাবিড়ও কিন্তু ক্যাপ্টেন্সি দিয়ে ওইরকম কিছু হয় নাই। তো এখন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি দিয়ে যতটুকু পরিচিত, তার ক্যারিয়ার কত সমৃদ্ধ? খুব বেশি সমৃদ্ধ না, ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না। বিরাট কোহলি ডিফারেন্ট, ভালো ব্যাটস, ভালো ফুটবলার। বিরাট কোহলি খালি এর মধ্যে ডিফারেন্ট, রোহিত শর্মা কিছুটা ডিফারেন্ট। তো বিরাট কোহলি এদের মধ্যে সবার মধ্যে ডিফারেন্ট। ক্যাপ্টেন হিসেবেও যেমন সাকসেস হয়েছেন, তেমনি তিনি মানে ব্যাটার হিসেবে একইভাবে সৌরভ গাঙ্গুলি মোটামুটি একই কৌশলে এগিয়েছেন। কিন্তু তাই বলে ইনি যখন নিয়েছেন, তো উচিত হবে যে তার নিজে থেকেই ব্যক্তিগতভাবে, যদিও তিনি উল্টো এক্সপ্রেস করেছেন, আমাকে যদি টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয় তাহলে আমি সেটা গ্রহণ করতে প্রস্তুত আছি। তার মানে হচ্ছে যে ক্যাপ্টেন্সি ছাড়া তো দূরে থাক, আকাঙ্ক্ষাটা কি ক্যাপ্টেন্সি করবে, বাংলাদেশেই থাকবে, প্রাইড, ফ্যামিলি সবার কাছে দেখবেই করবে। বাট
বাংলাদেশ ক্রিকেটকেও চিন্তা করা উচিত, যেহেতু তাকে দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি হয়তো আরও কিছুদিন দেখবেন, দেখার পরে রেজাল্ট আসলে একরকম। এখন পরের বছর ওয়ানডে সিরিজ তো এই বছর আর নেই, আগামী বছর হবে, আগামী বছর তাও হবে, সেটা হলো টি-20 বিশ্বকাপের পরবর্তীতে মার্চে বা এপ্রিলে আমাদের পাকিস্তান। সেই মার্চ এপ্রিলের থেকে যদি শুরু হয় এবং টানা আপনি খেলবেন, ওই সময় বোঝা যাবে বাংলাদেশের ক্যাপ্টেন্সি তার হাতে থাকবে কি থাকবে না, না নতুন ক্যাপ্টেনের আন্ডারে বিশ্বকাপ খেলবে, সেটা কিন্তু সময় বলে। আপাতত 5 মাসের জন্য মিরাজ একটু স্বস্তিতে সেফ। তো এই 5 মাস হলো তিনি মানে ঘুমিয়ে কাটাতে পারবেন, কারণ 5 মাসের মধ্যে তার খেলা বলতে একটা 2টা টেস্ট, তারপর কিন্তু তার খেলা নেই। তার মানে হচ্ছে তার পারফরমেন্সেও কিন্তু বিপিএল দিয়ে যে তিনি কিন্তু খুব একটা শো করবেন সেটা করতে পারবেন না, কারণ টি-20 ক্যারিয়ার তার কিন্তু অলরাউন্ড পারফরমেন্স বলতে শুধুমাত্র টেস্টে, ওয়ানডেতে খুব জাহামরি পারফরমেন্স তা না, তার বোলিং কেরা কিন্তু খুব একটা ক্লিক করে না, টেস্টে বেশি। ওয়ানডে আজকে তিনি অনেক নিচে ব্যাট করেছেন, এই যে নিচে ব্যাটিং করাটা তার পজিশন অনুযায়ী সে ব্যাট করলে বরং ভালো করবে, 30, 20, 25 এগুলি করবে, সেটাই তার জন্য পারফেক্ট। কিন্তু সে যখন 4-এ আসছে তখন দল সাফার করছিল এবং দল ব্যর্থ হচ্ছিল। তো তার মানে হচ্ছে যে আপনার বিলাসীদের কারণে, আপনার ক্যাপ্টেন্সি কোটার কারণে দল সাফার করতে পারে না, আপনি যেই হন না কেন। তো এটা একটা ব্যাপার, এগুলি ভাবা উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাই। ইনশাআল্লাহ আমরা আবার টি-20 সিরিজে আপনার সঙ্গে যুক্ত। আপনার সঙ্গে আমার